হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রিসেন্টলি ব্লগ করা বন্ধ করে দিয়েছি জাস্ট বিকজ আই ডোন্ট গেট টাইম টু ডু ব্লগস অ্যান্ড অল। তো যাই হোক, তো সেটা পরের কথা। তো আজকে আমি আবার ব্লগ করছি জাস্ট বিকজ আমি একটা নতুন অ্যাপ্রিলিয়া RS457 নিয়েছি। তো সেটাতে আমি কিছু কাজকর্ম করিয়েছি, লাইক কিছু র্যাপ অ্যান্ড অল টুকটাক জিনিসপত্র করিয়েছি অ্যান্ড সবাই ডিটেলস রিভিউ চাইছে। তো আমি হিন্দিতে করছি না এটা, কিংবা ইংলিশে করছি না জাস্ট বিকজ হিন্দি কিংবা ইংলিশে প্রচুর রিভিউ আছে, বাংলায় কোনো রিভিউ নেই। তো ফর ওয়েস্ট বেঙ্গল আই অ্যাম আ ওনার নাও অ্যান্ড আই হ্যাভ রিডেন ইট অলমোস্ট 2000 কিলোমিটার। তো তার জন্য আমি ব্লগটা করছি পুরো বাংলাতেই। তো ফেসবুকে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে প্রচুর টেক্সট আসছে যে কোথা থেকে এটা করিয়েছো, কী করিয়েছো, কিরম লাগছে না লাগছে, বাইকটার রিভিউ টিভিউ অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করছে। তো সেইটার জন্য আমি আজকে একটা ডিটেল রিভিউ করব, লাইক ভালো খারাপ দুটোই করব অ্যান্ড প্রপার, মানে সত্যি কথা, নট যে বায়াসড হয়ে যে আমার বাইক, তাই জন্য অনেক কিছু বলবো। তো যাই হোক, তো গাইজ কিপ ওয়াচিং। তো আমার বাইকটা এখন ওখানে ওয়াশ হচ্ছে। তো কলকাতায় এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো দ্যাটস ওয়াই বাইক নিয়ে বেরোলে পরেই বাইক প্রচণ্ড কাদা হয়ে যায় অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার নতুন বাইক, তো একটুখানি নোংরা হলে পরেই এখন খারাপ লাগে। তো যাই হোক, বাইকটা ধোয়া হয়ে যাক, দেন উই উইল স্টার্ট ডুইং দ্য ব্লগ। কিপ ওয়াচিং। ওকে গাইজ, সো বাইক ধোয়ানো হয়ে গেছে। তো ধোয়ানোর পরে এই আমার বাইক আপাতত, এইটাই আমার এখন র্যাপের কালার অ্যান্ড এভরিথিং। তো কোথা থেকে র্যাপ করেছি, কি করেছি না করেছি, যেইগুলো নিয়ে আমার কাছে কোয়েশ্চেন্স আসছে ইনস্টাগ্রাম, ফেসবুকে, সেইগুলো আমি সব বলবো। তো যাই হোক, সবার প্রথম একটা কথা বলি, এই বাইকে দুটো জিনিস আছে, যেই দুটো জিনিস এই সেগমেন্টের কোনো বাইকে নেই, মানে কোনো বাইকে নেই। সে তুমি R3 বলো, আর ডিউক 390, RC390, কোনো বাইকে নেই। সেটা হলো গিয়ে ফার্স্ট এই অ্যালুমিনিয়াম ফ্রেম। তো এই 400-500 সিসি ক্যাটাগরিতে একমাত্র বাইক যেই বাইকে অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে আসে। অ্যান্ড সেকেন্ড হলো গিয়ে র্যাম এয়ার ইনটেক। তো এখান দিয়ে র্যাম এয়ার ইনটেকটা আছে, তো এটার এয়ার ফিল্টারটা হলো গিয়ে এই জায়গাটাতে। তো এই যেই র্যাম এয়ার ইনটেকটা উইংলেটের পাশ দিয়ে যেটা আছে, মানে উইংলেটের উইংলেটের মাঝখান দিয়ে যে এয়ারটা ঢোকে, তো দ্যাট ইজ লাইক সেটা কাজ করে। বাকি R3 সব কিছুতে জেনারেলি কাজ করে না, তো ওটা বেসিক্যালি ফেক থাকে। তো এইটার সত্যি সত্যি র্যাম এয়ার ইনটেকটা কাজ করে, মানে লাইক বিগ বাইকস বা মানে 600 ক্যাটাগরির যেই মানে ZX6R টিক্সার, তাদের যেরকম র্যাম এয়ার ইনটেকটা কাজ করে, তো এরও সেরকম র্যাম এয়ার ইনটেকটা কাজ করে। ওকে, সো এটা তো হয়ে গেল কিছু জিনিস যেটা এই সেগমেন্টের একমাত্র এই বাইকেই আছে। সেকেন্ড জিনিস হলো গিয়ে হিডেন ফিচার্স আছে কিছু, যেটা অনেকেই জানে না। সেটা হলো গিয়ে এই বাইকটার যে হেডলাইটটা, এই হেডলাইটটা তোমার যেই না তুমি সিগন্যাল টিগনালে দাঁড়াবে, গাড়ি স্টার্ট থাকলে পরেও অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে হেডলাইটটা কাট অফ হয়ে যায়। তো হেডলাইট কাট অফ হয়ে যায়, ইভেন বাইকটা ধরো স্টার্ট নেইও, তুমি জাস্ট চাবিটা অন করেছো, করে তুমি ধরো বাইকটা এমনি নর্মাল হাঁটাচ্ছো, তাহলে হেডলাইটটা অন হয়ে যায়, আবার তুমি দাঁড়িয়ে থাকবে, হেডলাইটটা অফ হয়ে যাবে। তো হেডলাইটের এই ফিচার্সটা আছে অ্যান্ড সেটা মোটামুটি ঠিকঠাক ফিচার্স। আর একটা জিনিস যেটা আছে হিডেন ফিচার্স, সেটা হলো গিয়ে এই বাইকটার ইন্ডিকেটার। তো ইন্ডিকেটার সবাই অলরেডি জানে, অন্য ভিডিওস দেখলে বুঝতে পারবে যে দিস ইজ দ্য ইন্ডিকেটার, ইন্টিগ্রেটেড ইন্ডিকেটার আছে। কিন্তু ইন্ডিকেটারটার একটা ফান্ডা হলো গিয়ে, তুমি আমাদের রাস্তায় অনেকে দেখি যে ধরো লেফট সাইড ঢুকবে বলে ইন্ডিকেটার মেরেছিল, লেফট সাইড ঢোকা হয়ে গেছে কিন্তু ইন্ডিকেটার অফ করেনি, তো পেছনের গাড়ির অনেক সময় প্রবলেম হয়। তো আমাদেরও অনেক সময় ভুল হয়ে যায়, ইন্ডিকেটার অফ করতে ভুলে যাই আমরা। তো এই বাইকটার ইন্ডিকেটার আফটার 30 সেকেন্ডস অটোমেটিক্যালি কাট অফ হয়ে যায়, ঠিক আছে? মানে তুমি যেই না টার্নিং নিয়ে নেবে, টার্নিং নিয়ে নেওয়ার 30 সেকেন্ডস পরে অটোমেটিক কাট অফ হয়ে যাবে। কিন্তু আবার একটা জিনিস আছে, তুমি যদি রাস্তায় ধরো সাইডে কোথাও দাঁড়িয়ে আছো, কিন্তু সেই সময় তুমি ইন্ডিকেটারটা জ্বালিয়েছো, তাহলে পরে কিন্তু সেই ইন্ডিকেটারটা কন্টিনিউ জ্বলবে, ওটা 30 সেকেন্ডে তখনও অফ হবে না। ওকে, এগুলো তো হয়ে গেল অনলি বাইক ইন দ্য সেগমেন্ট, যেরকম অ্যালুমিনিয়াম ফ্রেম অ্যান্ড অল। তো যাই হোক, আর হিডেন ফিচার্সগুলোও বলা হয়ে গেল। নাও আমি এবার বলবো কনস, কী খারাপ বাইকটার। ওকে, সবার প্রথম যেরকম বললাম যে হিডেন ফিচার্সে ইন্ডিকেটার অটোমেটিক কাট অফ আছে, কিন্তু আই ডোন্ট নো বাইকটার সবার প্রথম আমি বলবো একটা জিনিস দেওয়ার উচিত ছিল, সেটা হলো গিয়ে হ্যাজার্ড লাইট। বাইকটা হ্যাজার্ড লাইট দিয়ে আসে না।
অ্যান্ড হ্যাজার্ড লাইট যে বাইরে থেকে লাগানোই যায়, কোনো বড় ব্যাপার না। আমি আমার আগের সব বাইকেও লাগিয়েছি হ্যাজার্ড লাইট, বাইরে থেকেই লাগিয়েছি, আগে আসতো না, তো এখন মোটামুটি সব বাইকেই দেয়। কিন্তু স্টিল এটাতে হ্যাজার্ড লাইট দিল না কেন আমি বুঝতে পারলাম না, যাই হোক ওদের ব্যাপার। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে বাইরে থেকে লাগালে পরে অলরেডি যখন তুমি বাইকটা কিনবে, বাইকটা কেনার সময় ওরা বলেই দেবে ইলেকট্রনিক্স কিংবা ইলেকট্রিক্যাল কিংবা এক্সস্ট লাগালে বাইকের ওয়ারেন্টি ভয়েড। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে মানে একটা প্রবলেম। যাই হোক, তবুও আমি হ্যাজার্ড তো লাগাবো, সেটা পরের কথা। যাই হোক, কনসে চলে আসি। কনস হলো গিয়ে হিট। বস, বাইকটা যা তার লেভেলে হিট হয়। বাইকটা যদি চলে মোটামুটি 40, 50, 60, 70, 80, মোটামুটি অ্যাবভ 40 স্পিডে যদি বাইকটার রানিং থাকে, তাহলে দের ইজ নো হিট, ইউ কান্ট ফিল এনি হিট। বাট আমাদের আমি কলকাতায় থাকি, তো কলকাতার রাস্তায় বেরোলে পরে যেই জ্যাম হয়, সেই জ্যামে আমি দুবার অলরেডি মানে হিট সিগন্যাল পেয়েছি টিএফটিতে। তো লিটারেলি যা তা গরম হয়, অ্যান্ড হাফ প্যান্ট পরে এই বাইকটা চালানো ইজ নেক্সট টু ইম্পসিবল ইন সিটি, বাম্পার টু বাম্পার ট্রাফিক। তো এটা হলো গিয়ে একটা প্রবলেম। যারা বলছে ইউটিউবে যে হিট হয় না, এই হয় না, সেই হয় না, তারা হয়তো শুধু হাইওয়েতেই চালায়। হাইওয়েতেও আমি চালিয়েছি, হাইওয়েতে সত্যি কোনো হিটের কোনো ইস্যু নেই, এভরিথিং ইজ ফাইন। বাট আমাদের এই কলকাতার গরম 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 38 ডিগ্রি টেম্পারেচারে যখন রাস্তায় আমরা বেরোচ্ছি, বেরোনোর পরে যখন বাইকটা বাম্পার টু বাম্পার ট্রাফিকে পড়ছে, মারাত্মক হিট হয়, মারাত্মক হিট হয়। ওকে, সেকেন্ড কন হলো গিয়ে রিয়ার ব্রেক। আই ডোন্ট নো রিয়ার ব্রেকের এটা কী মানে প্রবলেম বলবো না কি বলবো। বাইক চললে পরে যখন রিয়ার ব্রেক মারবে, ইট ডাজেন্ট ফিল দ্যাট ইউ আর ব্রেকিং। থ্যাঙ্কস টু গড, আমি তো সামনের ব্রেক মেরে গাড়ি চালাই, মানে আমার গাড়ি পুরোটাই সামনের ব্রেকেই দাঁড়ায়। রিয়ার ব্রেকটা জাস্ট ওই লাস্ট মুমেন্টে, যেরকম মানে যারা ব্রেকিং জানে তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি, যে কীভাবে বাইক ব্রেক করে। তো রিয়ার ব্রেক লিটারালি বলতে গেলে মানে 50% কাজ করে, প্রপারলি রিয়ার ব্রেক কাজ করে না। তো আমার বাইকের ফার্স্ট সার্ভিস হয়ে গেছে, আমি বাইক সার্ভিস সেন্টারেও দিয়েছিলাম, ওরাও বলার পরেও, ওটা ঠিক করার পরেও ওটা ওই রকমই ধরে, ওটা রিয়ার ব্রেকটা ওরকমই, মানে ডোন্ট হ্যাভ মাচ বাইট ইন দ্য রিয়ার সেকশন। বাট হ্যাঁ, ফ্রন্ট ব্রেক নিয়ে অনেক ইউটিউবাররা, অনেক ইয়েরা বলেছে যে ফ্রন্ট ব্রেক ভালো না, এই না সেই না। বাট আমার সত্যি কথা বলতে সেরকম কিছু ফিল হয়নি। হ্যাঁ, আমি এখনও অবধি বাইকটাকে নিয়ে ওরকম পাগলের মতন চালাইনি যে 100 তুলছি, আবার সময় 20-তে নামছি, ওরকম ব্রেকিং করছি, ওরকম এখনও রাফলি আমার চালানো হয়নি বাইকটা। বাট আপাতত আমি যা চালিয়েছি, আমি 150 থেকেও স্টপ করেছি, 170 থেকেও স্টপ করেছি বাইকটা। তো বাইকটার ফ্রন্ট ব্রেকের বাইট খুবই ভালো, খুবই ভালো, মানে ওটা নিয়ে আমার কোনো রিপোর্ট নেই ফার্স্ট। তো যাই হোক, আমরা কনসের কথা বলছি, তো ভালোটা বলে এখন লাভ নেই। তো রিয়ার ব্রেক ইজ নট গুড। ওকে, বাইকটার হ্যান্ডেল ছেড়ে দিলে পরে লেফট সাইডে বাইকটা আস্তে আস্তে কাটতে থাকে। তো এটা একটা ফ্ল। তো আমি সার্ভিস সেন্টারে বলেছি, তো সার্ভিস সেন্টারে বলেছে যে হ্যাঁ, এটা ঠিক করা পসিবল, তো ওটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, মেবি পরের সার্ভিসে গিয়ে আমি করব। কিন্তু হ্যাঁ, বাঁদিকে যে বাইকটা টানে লেফট সাইডে, কিন্তু তার জন্য কিন্তু মানে এরম কোনো প্রবলেম হয় না যে ঘাড় ব্যথা করছে কিংবা কোনো টান ফিল হচ্ছে, ওরকম কোনো কিছু না। তুমি যদি না বাইকটার দুটো হ্যান্ডেল ছেড়ে দেবে, তোমার যেন কেন জানি না মনে হবে যে মানে হালকা বাঁদিকে বাইকটা হালকা 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 করে সরে যাবে বাইকটা। তো এটাই হলো গিয়ে একটা কনস বলবো আমি। আচ্ছা, ফোর্থ জিনিস বস, এই সুইচ, অ্যান্ড এটা হলো গিয়ে মুড চেঞ্জ করার সুইচ। এই মুড চেঞ্জ করার সুইচটা জানি না কেন মাঝে মধ্যে কাজ করে না, জোরে জোরে প্রেস করতে হয়, কিছুক্ষণ পরে কাজ করে। যাই হোক, এই প্রবলেমটা শুধু আমি ফেস করছি, অন্য কেউ করছে না হয়তো, আমি জানি না। এটা ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা, আই ডোন্ট নো, মানে দিস ইজ আ প্রিমিয়াম বাইক ইন দিস সেগমেন্ট। সো সেই হিসেবে আমার কেন জানি না বাটনস অ্যান্ড এভরিথিংস খুব একটা পছন্দের না। আর সেকেন্ড হলো গিয়ে ইঞ্জিনের যেই নাটগুলো দিয়েছে, আই অলসো ডাজন্ট লাইক দিস নাটস। মানে আর একটু বেটার কিছু হতে পারতো, মানে আরও 10,000 টাকা বস দাম বাড়িয়ে দিতে তোমরা। মানে যারা 5 লাখ টাকা দিয়ে কিনছে, কলকাতায় এটার অনরোড প্রাইস পড়ে যাচ্ছে অলমোস্ট 5,09,000 টাকা ইন ক্যাশ। তো আরও 10,000 টাকা, 5,20,000 টাকা করে দিতে, কিন্তু এগুলো আরেকটু বেটার করতে পারতে। ঠিক আছে, তো যাই হোক, এটা হলো গিয়ে বাটন। তারপরে হলো গিয়ে মাইলেজ। ওকে,
আমি জানি একটা এত বড় বাইক কেনার পরে মাইলেজ নিয়ে কথা বলার কোনো মানে হয় না, বাট স্টিল আমরা ইন্ডিয়ান তো আমরা বলবো। তো সেটা হলো গিয়ে ইউটিউবে অনেকে বলছে 22, 25, 26, 28 কী সব মাইলেজ পাচ্ছে। বাবা আমি জানি না, আমি এই বাইকটায় হাইওয়েতে মাইলেজ পাচ্ছি হলো গিয়ে 22 থেকে 24। আর ইন সিটি যেরকম বললাম, বাম্পার টু বাম্পার ট্রাফিক, কলকাতা ইট ইজ আ মেট্রো সিটি, সো বাম্পার টু বাম্পার ট্রাফিক, এখানে আমি 17-র ওপরে কোনোভাবে মাইলেজ পাচ্ছি না। সব রকমভাবে চালিয়ে দেখা হয়ে গেছে, ইকো মোড, রেন মোড, স্পোর্টস মোডে তো পাচ্ছিই না, ছেড়ে দাও। তো যাই হোক, এটা হলো গিয়ে মাইলেজ। আচ্ছা, থার্ড বলছি, অনেকগুলোই পয়েন্ট হয়ে গেছে অলরেডি। যাই হোক, তারপরের পয়েন্ট হলো গিয়ে ফ্রন্ট মাডগার্ডটা খুবই ছোট, এই অবধি মাডগার্ডটা। তো দ্যাটস ওয়াই রেডিয়েটার তো কাদা ছেড়ে দাও, কাদা ছিটতে মানে বৃষ্টি হলে পরে কাদা এইসব হ্যান্ডেল এইসব জায়গায় ভর্তি, মানে মিটার এইসব জায়গাতেও কাদা চলে আসে। আর যদি বৃষ্টি হয়েছে সেই সময় ধরো তুমি সাপোজ মানে ওভার 140 স্পিডে চালাচ্ছ, রাস্তা ভিজে আছে, যেটা আমি কাউকে রেকমেন্ড করবো না চালাতে, কিন্তু ওই মানে চালিয়ে যদি থাকো তো চালালে লিটারালি হেলমেটের যদি কাঁচ খোলা থাকে তোমার মুখে এসে জল ছিটবে, ওই সামনের চাকার ওই জলটা। তো যাই হোক, ওখান দিয়ে জল ওঠে। রিয়ার মাডগার্ড এটা কী জন্য দিয়েছে আমি জানি না, ঠিক আছে, ইট লুকস গুড, ঠিক আছে, কিন্তু আমি জানি না কেন এটা ছিটে ফোটা কিছুই, যে পিলিয়নে যে বসবে তার ছিটে ফোটা কিছু আটকায় না। তো পুরোপুরি সে কাদায় পুরো হয়ে যাবে, এটা কিচ্ছু আটকায় না। এটা যদি আটকানোর হতোই, মানে কাদা আটকাতে হলে ওদেরকে একটা কিছু মাডগার্ড দিতে হতো, প্রপার একটা কিছু যেইগুলো থাকে মাড ফ্ল্যাপগুলো, ওইরকম কিছু একটা দিতে হতো। তো সেই রকম কিছু দেয়নি, তো দ্যাটস ওয়াই পুরো এই জিনিসটা কেন দিয়েছে আমি জানি না। সেই আমাদেরকে আবার পরে সেই যখন এটা কাজ করেই না, তো আমি আলটিমেট এটা খুলে টেলটাইডি লাগাবোই, তো সেটার একটা খরচা হবে। তো আলটিমেটলি কোম্পানি করে দিতে পারতো, এতটা ফাইবার না দিয়ে অল্প ফাইবার দিত, সেই কস্টিংটা ওইদিকে সুইচে খরচা করলে পরে ভালো হতো আমার মনে হয়। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো মাডগার্ড বৃষ্টি পড়লে পরে বস বাইক খুব বাজেভাবে কাদা হবে, পেছনে পিলিয়ন যে বসবে তার মাথা অবধি কাদা উঠে যাবে। হ্যাঁ, তবে সিঙ্গেল চালালে সিঙ্গেল কাদা আসে না, কেননা এলেও হয়তো কোমরের দিকটায় আসতে পারে, কিন্তু আমি জেনারেলি ব্যাগ থাকে আমার পিঠে, তো জেনারেলি আসেনি, ব্যাগে লাগে কিছুটা। যাই হোক, তো মাডগার্ড বেটার করা উচিত। আচ্ছা, আর একটা জিনিস হলো গিয়ে বাইকটার সিটিং পশ্চার ইজ ভেরি গুড, কোনো প্রবলেম নেই সেই সব নিয়ে, কিন্তু প্রথম কিছুদিন রাইট সাইডের হ্যান্ডেলের রাইট রিস্ট আমার পেন করতো, ঠিক আছে। এরকম না যে আমি এর আগে স্পোর্টস বাইক চালাইনি, এর আগে আমি কন্টিনিউয়াসলি R15 ভার্সন 3 চালাতাম, তো সবাই বলে প্রচণ্ড অ্যাগ্রেসিভ। হ্যাঁ, ভার্সন 3 এর থেকেও বেশি অ্যাগ্রেসিভ পশ্চার, বাট আমার কাছে অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ না, সেটার একটা পয়েন্ট আছে, সেটা আমি পরে আসছি সেই কথায়। তো রাইট সাইডের রিস্ট পেন হতো প্রথম, ধরো আমার 7-8 দিন হয়েছিল, তারপরে জিনিসটা অভ্যাস হয়ে গেছে, এখন আর পেনটা হয় না। আচ্ছা, বড় একটা জিনিস সেটা হলো গিয়ে আই ডোন্ট নো কী ভেবে অ্যাপ্রিলিয়া এইটা বাইকের চাবি, জাস্ট দেখো, মানে সাইকেলের চাবি আর বাইকের চাবির মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করতে পারবে না। তো চাবিটা একটু ভালো দেখতে চাবি হলে পরে খুশি হতাম। আর আরেকটা জিনিস লাস্ট কন বলবো, সেটা হলো গিয়ে বাইকের ব্রেক বলছি, বাইকের হর্নটা লিটারালি হন্ডা অ্যাক্টিভার হর্ন দিয়েছে। মানে আমি বলছি না হন্ডা অ্যাক্টিভার হর্ন খারাপ, আমার নিজেরই অ্যাক্টিভা আছে বাড়িতে, বাট ব্যাপারটা হলো গিয়ে বাইক অনুযায়ী হর্নটা খুবই মানে পিপ, ডাজন্ট সাউন্ড গুড, এটাই। তো যাই হোক, এই হয়ে গেল কনস। এইবার আমরা যাবো আস্তে আস্তে বাইকের গুড সাইডে, মানে আমার কী ভালো ফিল হয়েছে সেইগুলো বলবো। ওকে, তো বাইকের গুড সাইড বলতে 47 bhp, 9400 RPM-এ, 43.5 Nm টর্ক, 6700 RPM-এ। বাইকের ওয়েট হলো গিয়ে 175 কেজি, পেট্রোল মোবিল মানে ওয়েট হলো গিয়ে পেট্রোল ভরার পরে হলো গিয়ে 175 কেজি, আর ড্রাই ওয়েট হলো গিয়ে 159 কেজি, ঠিক আছে। তো এইটা তো হয়ে গেল মানে ওয়েট, পাওয়ার, এগুলো খাতায় কলমে যা আছে। রিয়েল লাইফে সত্যিকারের রাস্তায় নামার পরে পাওয়ার কীরকম, ফ্যান্টাস্টিক, কোনো বাইক ম্যাচ করে না এর সাথে, মানে কি বলবো, ফাটিয়ে, মানে
there is no other in this segment যে এর সাথে পাওয়ারে ম্যাচ করতে পারে ইন রিয়েল লাইফ। আমি পেপারসে তো বলছি না, পেপারসে যা লেখা আছে, কিন্তু রিয়েল লাইফে সত্যি ইটস আ বিস্ট, ইটস আ লাইক মিনি বিস্ট, ঠিক আছে। হ্যান্ডলিং ফাক, আমি তোমরা বুঝতেই পারছো আমি R15 ভার্সন 3 থেকে এটাতে এসেছি, তো R15 ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যান্ডলিং বাইক ইন মার্কেট। তো আমি R15 চালানোর পরে এটা বলছি, ইট ইজ লাইক কি বলবো, অন্য লেভেলের হ্যান্ডলিং বস, কি বলবো, মানে কর্নারিং করছো, ইউ ডোন্ট ফিল দ্যাট ইউ আর ডুইং কর্নারিং, মানে হয়ে যায় বাইকটা, মানে R15 যেরকম হয়ে যায় এটা R15 থেকে আমি মানে ভার্ডিক্ট দিতে হলে পরে আমি বলবো যে R15 থেকে বেটার হ্যান্ডলিং, এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না। এবার যারা বাইকার তারা বুঝতে পারবে R15 হ্যান্ডলিং কী লেভেলে, তার থেকে বেটার হ্যান্ডলিং বলছি মানে বুঝে নাও, ঠিক আছে। আচ্ছা, সিটিং পশ্চার কমফোর্টেবল, নো প্রবলেম অ্যাট অল। মানে লোকে হয়তো বলবে যে হ্যাঁ অ্যাগ্রেসিভ, একটু নিচু হয়ে বসতে হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বাট বস ইটস আ স্পোর্টস বাইক। তুমি যদি ওইভাবে বসতে রাজি না হও, দেন ডোন্ট বাই আ স্পোর্টস বাইক। ইফ ইউ আর বাইং আ স্পোর্টস বাইক অ্যান্ড ইউ আর কমপ্লেনিং অ্যাবাউট ব্যাক পেন, রিস্ট পেন, শোল্ডার পেন, তাহলে পরে বস তুমি স্পোর্টস বাইক চালানোর যোগ্য না, চালিও না, ঠিক আছে। স্পোর্টস বাইক হলো গিয়ে একটা এমন জিনিস যেটা হলো গিয়ে একটু তো অ্যাগ্রেসিভ হবেই, কিন্তু হ্যাঁ কম্পেয়ার টু R15 অর RCs অ্যান্ড এভরিথিং যারা স্পোর্টস বাইক মার্কেটে আছে, তাদের কম্প্যারিজনে এই বাইকটা অনেকটা কমফোর্টেবল। আমার তো কোনো প্রবলেম হয় না, আর হওয়াটা হলে পরেও মানে সেরকম কোনো কিছু না। যেটা আমার হতো সেটা ফার্স্ট 7 দিন মতন একটু রাইট সাইডের রিস্টে একটু পেন হতো, তো সেটাও চলে গেছে, ওটা অভ্যাস হয়ে গেছে। আর এটা হয়ে গেল সিটিং পশ্চার কমফোর্টেবল। পিলিয়ন সিট অনেকের, এখন আমার আপাতত পিলিয়ন সিটটা লাগানো নেই, আমার সিট কাউলটা লাগানো আছে। তো পিলিয়ন সিট নিয়ে অনেকের বক্তব্য আছে যে কীরকম কমফোর্টেবল হবে না হবে, এই হবে সেই হবে। পিলিয়ন সিট ইজ কমফোর্টেবল, নো প্রবলেম অ্যাট অল। ব্রেক মারলে যে একেবারে পুরো ঘাড়ের ওপর উঠে পড়ে সেরকমও কিছু না, হালকা তো আসবেই ব্রেক মারলে, অত পাওয়ারের থাকলে তার থেকে ব্রেক মারলে, কিন্তু নট bad. It's a good pillion seat for 100-200 kilometers. It's a very good pillion seat. আচ্ছা, TFT ডিসপ্লে খুব ভালো। TFT ডিসপ্লে নিয়ে কিছু বলার নেই, মানে ভেরি মাচ ভিজিবল TFT ডিসপ্লে। দিনের বেলায় রোদ্দুরে কোনো দেখতে কিছু অসুবিধা হয় না, এভরিথিং ইজ ভেরি গুড। তো যাই হোক, TFT ডিসপ্লে ইজ ভেরি গুড, তো এটা একটা খুবই ভালো জিনিস বাইকটার। আচ্ছা, ইঞ্জিন সাউন্ড সবাই জানে, আমি আর বাইকটা স্টার্ট করে দেখাচ্ছি না ইঞ্জিন সাউন্ড, কেননা ইউটিউবে হাজার একটা ভিডিও আছে যেটাতে তোমরা ইয়ের সাউন্ডটা পেয়ে যাবে, ইঞ্জিন সাউন্ড। কিন্তু আমি বলবো যে ইউটিউবে যেই ভিডিওগুলো দেখি আমরা, সেই ভিডিওগুলোয় যা সাউন্ড পাই, রিয়েল লাইফে সাউন্ড আরও বেটার। তো যাই হোক, এটা হলো গিয়ে সাউন্ড। ভাইব্রেশন, ওকে, বাইকটা ডুয়াল সিলিন্ডার, এত বেশি বিএইচপি প্রডিউস করে বাইকটা, কিন্তু সত্যি কথা বলতে বাইকটায় কোনো ভাইব্রেশন নেই। হ্যাঁ, ইফ ইউ কম্পেয়ার ইট উইথ নিনজা অর R3, দেন ইয়েস তার থেকে বেশি ভাইব্রেশন আছে, কিন্তু যেই ভাইব্রেশনটা আছে ওটাকে ভাইব্রেশন বলে না। ইফ ইউ কম্পেয়ার ইট উইথ নিনজা 500 অর R3, দেন ইয়েস একটু ভাইব্রেশন তোমার ওর থেকে বেশি ফিল হবে, কিন্তু এটাকে ভাইব্রেশন বলে না। বাইকটার একটা মিডলে একটা সেকশন আছে RPM-এর, যেই সেকশনটায় বাইকটায় ভাইব্রেশন আছে, সেটা হলো গিয়ে ভালো ভাইব্রেশন আছে, সেটা হলো গিয়ে 3000 থেকে 3500, আর এই 3000 থেকে 4500 RPM-এর মাঝখানে শুধু এই ভাইব্রেশনটা তোমার ফিল হবে। 3 থেকে 4500 RPM-এর ভেতরে হ্যান্ডেলে ভাইব্রেশন ফিল হবে, আর পায়ে ভাইব্রেশন ফিল হবে। সেটা হলো গিয়ে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার আর ফোর্থ গিয়ারে। এই RPM রেঞ্জে এই গিয়ারে থাকলে পরে তখন একটা ভাইব্রেশন ফিল হয়। এই RPM-এর নিচে কোনো ভাইব্রেশন নেই, 4500 RPM ক্রস করে গেলে পরে কোনো ভাইব্রেশন নেই। হ্যাঁ, অবশ্যই বাইকটায় তুমি 160, 170-তে গেলে পরে একটা ভাইব্রেশন তুমি ফুট পেকে ফিল করবে, কিন্তু ওটা 170, 180 স্পিডে একটা ভাইব্রেশন হওয়াটা ন্যাচারাল ব্যাপার, ওটাকে মানে কিছু বলে লাভ নেই। আচ্ছা, আর একটা জিনিস, ইট ইজ অ্যান আই ক্যাচার বাইক। বস যেখানে রাখবে পার্কিংয়ে সবাই ঘুরে দেখবে, যেখানে দিয়ে তুমি যাবে সবাই ঘুরে তাকাবে। তো এই সেগমেন্টের এটা বেস্ট লুকিং বাইক আমার ওপিনিয়নে। তোমাদের ওপিনিয়নে কী হবে আমি জানি না।
বাট এই সেগমেন্টের এটা হলো গিয়ে বেস্ট লুকিং বাইক, এর থেকে ভালো দেখতে বাইক এই সেগমেন্টে আর নেই আপাতত। ওকে, এগুলো তো গুড সাইড হয়ে গেল বাইকের। তো এবার আমি যাব হলো গিয়ে বাইকটার যেই জিনিসটার জন্য ভিডিও করা অ্যান্ড মানে যেই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি ভিডিও করা না, ভিডিও তো করতে আমি অনেক রকম কোয়েশ্চেন করছে। যাই হোক, আমি র্যাপ কোথা থেকে করেছি। ওকে, আমি র্যাপটা করেছি হলো গিয়ে ওয়েলিংটন থেকে। ওয়েলিংটনে একটা ছেলে আছে যে খুবই সুন্দর কাজ করে এইসব কাজ। তো আমি ডেসক্রিপশনে ওর নাম্বারটা দিয়ে দেবো, তো তোমরা ওকে ফোন করে কন্ট্যাক্ট করে তুমি ওর সাথে গিয়ে কাজ করাতে পারো তোমরা। সে তো ওর সব বাইকেই কাজ করে, তো যাই হোক করাতে পারো। তো খুব ভালোই কাজ করে ছেলেটা। তো এটা হলো গিয়ে র্যাপ। আর র্যাপের আমার খরচা পড়েছে হলো গিয়ে 6,000 টাকা। হ্যাঁ, 6,000 টাকা আমার র্যাপের খরচা পড়েছে। 6,000 টাকা না, আমি যদি সিট কাউল অ্যান্ড ডিভি ভাইজারটা নিই তাহলে পরে ওই ধরে নাও সব মিলিয়ে মোটামুটি ওই ছোটো স্টিকার ফটো স্টিকার অনেক কিছু আছে, তো সব মিলিয়ে মোটামুটি ওই 7 থেকে 7,500 টাকা। আচ্ছা, আমার এই বাইকটা হলো গিয়ে হোয়াইট কালারের বাইক। তো হোয়াইট কালারের বাইক, তো সেটাকে আমি ইয়েলো করেছি। এটা কিন্তু রেসিং স্ট্রাইপ কিংবা না প্রিজমেটিক ডার্ক না, এটা হোয়াইট আছে। তো যাই হোক, আচ্ছা সিট কাউলটা নিয়েছি হলো গিয়ে কোম্পানি থেকেই, অ্যাপ্রিলিয়া নিজেই দিচ্ছে সিট কাউল। সিট কাউলটার দাম হলো গিয়ে 1,503 টাকা। আমাদের কলকাতায় যেই শোরুম আছে বিরাটিতে যেই শোরুম আছে যেখানে পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল আছে এই বাইকটা, সেখানে 1,503 টাকা এই সিট কাউলটা নিয়েছে। তো দিস ইজ দ্য সিট কাউল, বাট সিট কাউলটা লাগালে দেখতে বেশ ভালো লাগে বাইকটা। আচ্ছা, বাইকটার সাথে যেই ভাইজারটা আসে, সেই ভাইজারটা এত অবধি একটা সাইজের একটা ভাইজার আছে, ছোটো সাইজের ভাইজার আছে। তো সেটাও খারাপ দেখতে না, বাট এই ভাইজারটা লাগালে পরে বাইকটা দেখতেই পুরো অন্যরকম হয়ে যায়, সামনেটা ফ্রন্ট এন্ডটা অনেক বড় দেখতে হয়ে যায়। তো যাই হোক, এই ভাইজারটার দাম হলো গিয়ে 800 সামথিং, ওই 900 রুপিস মতন ধরে নাও, এক্স্যাক্ট মনে নেই। তো এই হলো গিয়ে দুটো জিনিস। আর আমার আরেকটা জিনিস আসছে, সেইটা আমি লাগাবো। সেটা হলো গিয়ে ট্র্যাকশন প্যাড। অলরেডি আমি ট্যাঙ্ক প্যাড লাগিয়েছি। এই বাইকটায় ট্যাঙ্ক প্যাড না লাগালে পরে ট্যাঙ্কের এখানে প্রচণ্ড প্যান্ট থেকে প্রচণ্ড স্ক্র্যাচেস পড়ে। তো যাই হোক, সেই স্ক্র্যাচেসের জন্য আমি সবার আগে ট্যাঙ্ক প্যাডটা লাগিয়েছিলাম। তো ট্যাঙ্ক প্যাড লাগানোর পরে এখন দেখছি এই জায়গাতেও প্রচুর প্রেশার পড়ে, কেননা থাইটা ওইখানে থাকে। তো আমার ট্র্যাকশন প্যাডটা অর্ডার করেছি ম্যাক্স গ্রিপের। তো ট্র্যাকশন প্যাডটা কিছুদিনের মধ্যে চলে আসবে, চলে এলে পরে ট্র্যাকশন প্যাডটা আমি লাগিয়ে দেবো। তো এই, আর আমি বাইকটাতে সেরকম কিছু মডিফিকেশন করার তো আমি খুঁজে পাচ্ছি না। দিস ইজ আ কমপ্লিট বাইক বেসিক্যালি। তো আমি হয়তো একটা লাগাবো, ফ্রেম স্লাইডার লাগাবো, তো ক্র্যাশ গার্ড হওয়ার জন্য। তো ফ্রেম স্লাইডার লাগাবো। আর করব হলো গিয়ে আমি লিভার গার্ড লাগানোর ইচ্ছে আছে, বাট দেখা যাক লিভার গার্ডটা কতটা কি আমার পছন্দ হয় না হয়। তো এই দুটোই। আর হয়তো আমি এইখানের মানে শকার প্রোটেক্টরের যেই স্লাইডারটা হয় সেই স্লাইডারটা লাগাবো। আর এক্সস্ট আমি আপাতত তো লাগাচ্ছি না, কারণ বাইকটার অলরেডি সাউন্ড ভেরি গুড। অ্যান্ড আমাদের এখানে এক্সস্ট লাগালে পরে প্রচণ্ডভাবে পুলিশ ঝামেলা করে। আর এই বাইকটাতে এক্সস্ট লাগালে পরে ইট উইল বি ভেরি লাউড। তো মানে ডিবি কিলার লাগিয়ে রাখলে পরেও আই গেস এত জোরে সাউন্ড হবে যে পুলিশ আমাকে বারবার ধরবে। আর ধরা মানেই মিনিমাম 2,000 টাকা, 1,000 টাকা, 2,500 টাকার ফাইন করে। কেননা আমি এর আগের বাইকে আমার এক্সস্ট লাগানো ছিল, তো আমি মাঝে মধ্যেই ফাইন খেতাম। তো যাই হোক, আই এম ইউজ টু দ্যাট। বাট স্টিল এটা আপাতত আমি এক্সস্ট লাগাচ্ছি না, তো পরে ভেবে দেখবো। আর লাগালে আমি সেই ফুল সিস্টেমই লাগাবো। তো এই হলো গিয়ে মোটামুটি আমি বাইকটার যা যা ফেস করেছি, যা যা ফিল করেছি সবই বলে দিলাম। তো দিস ইজ দ্য বাইক। প্রোজও আছে, কনসও আছে। কনসের মধ্যে সবথেকে মেজর কনস হলো গিয়ে হিটিং ইস্যু, রিয়ার ব্রেক সেরকম একটা ধরে না, ঠিক আছে চলো ওটা হাঁটাও, ওটা নিয়ে অতটা ভাবার কিছু নেই। আর এই সুইচগুলো একটু বেটার দিতে পারতো। হিটিং ইস্যু, সুইচ বেটার দিতে পারতো, আর একটু মাইলেজ যদি ভালো হতো বা যাক, ঠিক আছে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। আর প্রোজ বস লুকস ফাটিয়ে এর থেকে ভালো দেখতে বাইক আর হয় না এই সেগমেন্টে। পাওয়ার চরম জেনারেট করে। আর কি বলবো, আর কিছু হিডেন ফিচার্স আছে, এগুলো হয়তো অন্য ইউটিউবার থেকেও তোমরা অলরেডি জানো, যে
তিনটে মুড আছে, স্পোর্টস মুড, ইকো মুড, রেন মুড। তো তুমি চাইলে পরে ট্র্যাকশন কন্ট্রোল আছে, ট্র্যাকশন কন্ট্রোলের তিনটে লেভেল আছে, 1 2 3। তো তুমি চাইলে ট্র্যাকশন কন্ট্রোল বন্ধও করতে পারো। আর রিয়ার এবিএসটা আছে, রিয়ার এবিএস তুমি বন্ধ করতে পারো চাইলে পরে। তো এগুলো সব এই সুইচেরই এখানে কন্ট্রোলে হয়, রিয়ার এবিএস বন্ধ করা যায়। আর একটা জিনিসও অনেকে জানে না, সেটা হলো গিয়ে বলে দিই, রিয়ার এবিএস বন্ধ করলে পরে ফ্রন্ট এবিএস কিন্তু অ্যাক্টিভেট থাকে, কিন্তু ফ্রন্ট এবিএসের ইন্টারভেনশন কম হয়ে যায়। মানে ফ্রন্ট এবিএসটাও তখন হালকা হয়, মানে তখন অনেকটাই ওটা মানে এবিএস অ্যাক্টিভ থাকে, কিন্তু যতটা রিয়ার এবিএস আর ফ্রন্ট এবিএস দুটো একসাথে অ্যাক্টিভ থাকলে পরে যতটা ভালো অ্যাক্টিভ থাকে তাতে কম থাকে। তো সেটার পিছনে কারণ হলো গিয়ে, তুমি যদি বাইকটা জেনারেলি সবাই ট্র্যাক বাইক বলছে, তো আর আমিও বললাম যে বাইকটার হ্যান্ডলিং মারাত্মক। তো বাইকটার ওই জন্যই হয়তো রিয়ার এবিএস অফ করেই তোমাকে ট্র্যাকে চালাতে হবে। তো ট্র্যাকে তুমি রিয়ার এবিএস অফ করলে পরে সামনের এবিএসটাও একটু কম ইন্টারভেন করবে, তো সেই হিসেবেই করা আছে আই গেস। তো এই হলো কি ওভারঅল বাইকটার ডিটেল। আর কিছু যদি মনে হয় কমেন্ট করো। আর জানি না আবার নেক্সট কবে ভিডিও করব না করব। তো আই গেস বাইকটাকে অনেকবার করেই ঘুরিয়ে দেখিয়েছি, তো যা দেখার তোমরা দেখি। তো আর সেরকম কিছু দেখানোর নেই আই গেস। তো ওকে চলো বাই। যদি আবার মনে হয় পরে ভিডিও বানাবো, তাহলে পরে ব্লগ করার হলে পরে আবার করব। তো গাইজ পারলে পরে একটু লাইক শেয়ার করে দিও। আর যদি কিছু আরও কোয়েশ্চেন থাকে কমেন্টে কিংবা আমার ইনস্টাগ্রামে জিজ্ঞেস করে নিও। তো যাই হোক, চলো টাটা।